আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট তৈরি করব। আগেই বলে রাখি, এই টিউটোরিয়ালটি তাদের জন্য যারা কোনো রকমের কাস্টম কোডিং ছাড়াই মোটামুটি মানের একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে চান। এই টিউটোরিয়ালটি তাদের জন্য। এই টিউটোরিয়ালটি তৈরি করার জন্য আমরা ওয়ার্ডপ্রেসের হেল্প নেব এবং ওয়ার্ডপ্রেসের যে ই কমার্স সলিউশনটা আছে, ই কমার্স প্লাগইন, এই ই কমার্স প্লাগইন এবং কিছু ই কমার্স থিম, কিছু পেইড থিম এবং প্লাগইনের সহায়তায় আমরা এই সাইটটি তৈরি করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা যে ওয়েবসাইটটি তৈরি করব, এটা যে আমি একটা ওয়েবসাইট ওপেন করে রাখছি, স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হুবহু আমরা এই ওয়েবসাইটটাই কপি করব। এটি আমার ফরাসি এক ক্লায়েন্টের করা ওয়েবসাইট। তো আমি এই ওয়েবসাইটটা কিভাবে করেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পুরো প্রসেসটা দেখাবো, কিভাবে আমি আমার ক্লায়েন্টের জন্য এই ওয়েবসাইটটা ডিজাইন এবং ডেভেলপ করছি কিছু পেইড থিম এবং প্লাগইন ব্যবহার করে। তো এই ওয়েবসাইটটাতে দেখুন, হেডারটার অবস্থা দেখুন, একটা হেডার টপ আছে, তারপরে হেডার আছে, তারপর একটা স্লাইডার আছে, তারপরে কিছু প্রোডাক্ট আছে, কিছু প্রোডাক্টের শেষে যে এই যে ফুডার অপশন। খুবই সিম্পল একটা ওয়েবসাইট, তবে ভিতরে কিছু ফাংশনালিটি অবশ্যই আছে। তো চলুন আমরা সরাসরি কাজ শুরু করে দিই, এরকম একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায়। তো আমি প্রথমে লাইভ সার্ভারে এটা করার জন্য চেষ্টা করতেছিলাম। আজকে একটু ইন্টারনেট সমস্যার কারণে আমি যে লোকাল সার্ভারে এটা করব। তো লোকাল সার্ভারটা আমি রান করে নিচ্ছি, অলরেডি আমার রান করাই আছে। তারপরে চলে যাচ্ছি আমি লোকাল সার্ভারে, যেখানে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে সেখানে চলে আসলাম। এই লোকেশনে আপনারা যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন, এই লোকেশনে আমার ওয়ার্ডপ্রেসটা লোকাল সার্ভারে ইনস্টল দেওয়া আছে। তো ওয়ার্ডপ্রেসের যে বেসিক বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনাদের জানা না থাকে অথবা ধারণা কম থাকে, সেক্ষেত্রে আমি একটা টিউটোরিয়াল প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে লোকাল হোস্টে কাজ করবেন, কিভাবে লাইভ সার্ভারে কাজ করবেন, ওয়ার্ডপ্রেসের বেসিক যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডটার কোন অপশনটার কাজ কি ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে, ওয়ার্ডপ্রেসের বেসিক বিষয়গুলো সম্পর্কে এবং চাইল্ড থিম এবং পেইড থিম নিয়ে কিভাবে কাজ করবেন, বিস্তারিত বিষয়গুলো অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে বেসিক বিষয়গুলো আছে এই বিষয়ে আমি আমার প্রায় 24টা ভিডিওর টিউটোরিয়াল, ওটা ওই প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দিব। ওটা দেখে নিলে আপনাদের ওয়ার্ডপ্রেসের বেসিক বিষয়গুলো কমপ্লিট ধারণা একটা চলে আসবে। তারপরে যে আপনি পেইড থিম নিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন। তো আমি যে প্রথমেই এখানে ওয়ার্ডপ্রেসটা আমি এই লোকেশনে ইনস্টল করে নিচ্ছি। এখন আমি ওয়ার্ডপ্রেসের যেই থিমটা দিয়ে আমরা ই কমার্স ওয়েবসাইটটা ডেভেলপ করব সেই থিমটা ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে। আচ্ছা, আমার এখানে ডেটাবেজে ইরোড দেখাচ্ছে। তো এই ইরোডটা ফিক্স করার জন্য আমরা যে wp-config.php ফাইলে চলে যাচ্ছি। এটা আপনার যেই প্রজেক্টের রুট ফোল্ডার আছে ওটার যে কোর ফাইলগুলো আছে ওখানে পাবেন wp-config.php। তো এখানে আমার ডেটাবেজের নামটা ভুল ছিল, এই কারণে যে এখানে ইরোডটা আসতেছিল। তো আমি ওটা ডেটাবেজের নামটা কারেক্ট করে দিলাম, এখন রিলোড দিলাম, দেখুন এখন চলে আসছে ইন্টারফেসটা। তো এইরকম লাইভ প্রজেক্টে কাজ করতে গেলে অনেক ধরনের ইরর ফেস করবেন এবং সেই ইররগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে ওই ইররগুলো ফিক্স করতে হয়, শুধু ইরর হ্যান্ডেলিংয়ের উপরে ইররগুলো কিভাবে ফিক্স করতে হয় এটার উপরে আমার একটা পূর্ণাঙ্গ আলাদা প্লেলিস্ট থাকবে, ভিডিও টিউটোরিয়াল সিরিজ থাকবে। সেখানে আমি এইসব ইরর নিয়ে মোটামুটি 20-30টার মতো ভিডিও করার প্ল্যান আছে, আমি রেডি করে রাখছি। ইন ফিউচারে সেই ভিডিওগুলো আসবে। তো সেগুলো দেখে নিলে আপনারা ইরোর খুব ভালো হ্যান্ডেলিং করতে পারবেন। চলুন আমরা অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড নিউয়ে ক্লিক করে থিমটা আপলোড দিই। তো অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করার পরে এই যে আপলোড থিম অপশনটা আসছে, আমি আপলোড থিমে ক্লিক করে এই যে এখান থেকে ফাইলটা চুজ করে দিতে হবে। আমি চুজ ফাইলে ক্লিক করলাম এবং ফাইলটা আমার থিমটা কোথায় আছে, থিম ফাইলটা সেটা আমি এখান থেকে চিনিয়ে দিচ্ছি। ফাইলের লোকেশনটা আমি চিনিয়ে দিলাম, এখন থিমটা ইনস্টল দিচ্ছি। আমাদের উডমার্ট থিম নিয়ে আমরা যেহেতু কাজ করব এই ওয়েবসাইটটা ডেভেলপ করার জন্য, আমি উডমার্ট থিমটা ইনস্টল করলাম। এখন উডমার্ট থিমের একটা চাইল্ড থিম আছে, সেই চাইল্ড থিমটাও আমরা ইনস্টল করব। এটা ইনস্টল করার জন্য সেম প্রসেসে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করলাম, থিমস থেকে অ্যাড নিউয়ে ক্লিক করলাম, অ্যাড নিউ থেকে আপলোড থিমে ক্লিক করলাম, এখান থেকে এই যে চুজ ফাইলে ক্লিক করে এই যে চাইল্ড থিমের লোকেশনটা চিনিয়ে দিলাম। তো এখানে থিমটা দেখাচ্ছে এই লোকেশনে আছে, ইনস্টল নাও ক্লিক করে আমি চাইল্ড থিমটাও ইনস্টল করতেছি। তো চাইল্ড থিমটা ইনস্টল করে এখন আমরা ইনস্টল করব চাইল্ড থিমটা।
এখন দুইটা থিমের মধ্যে চাইল্ড থিমটা কেন ইনস্টল করব, আর একই নামে দুইটা থিম, অথবা চাইল্ড থিমের কাজ কি, কেন আমরা চাইল্ড থিম ইউজ করব, অথবা চাইল্ড থিমের সুবিধা কি কি, চাইল্ড থিম ইউজ না করলে কি হয়, ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমার একটা পূর্ণাঙ্গ টিউটোরিয়াল আছে। সেই টিউটোরিয়ালটার প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দিব। এই টিউটোরিয়ালটা হচ্ছে আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস বেসিক বাংলা টিউটোরিয়াল নামে আমার একটা প্লেলিস্ট আছে আমার চ্যানেলে। ওয়ার্ডপ্রেস বেসিক বাংলা টিউটোরিয়াল প্লেলিস্টের শেষের দিকের ভিডিওগুলোতে চাইল্ড থিম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওখান থেকে চাইল্ড থিমের ওই ভিডিওটা দেখে নিলে আশা করি আপনাদের হচ্ছে যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি ওই প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি এখান থেকে চাইল্ড থিমটা অ্যাক্টিভ করতেছি। অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভে ক্লিক করলাম। তো চাইল্ড থিমটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখন সর্বপ্রথম আমাদের যেই কাজটা সেটা হচ্ছে যে এই যে এখানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে দেখুন বেসিক অপশনগুলোর বাইরে, কোর অপশনগুলোর বাইরে আরও থিমের সাথে এক্সট্রা কিছু অপশন যুক্ত হয়ে গেছে। যেমন এই যে আপনার থিম সেটিং, তারপরে হচ্ছে উডমার্ট, এরকম কিছু অপশন আসছে, এবং এপিয়ারেন্সে নতুন একটা অপশন আসছে, সেটা হচ্ছে ইনস্টল প্লাগইন। সর্বপ্রথমে থিমটা ইনস্টল করার পরে আমাদের যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে গিয়ে ইনস্টল প্লাগইনে ক্লিক করতে হবে, এপিয়ারেন্স থেকে ইনস্টল প্লাগইন। এবং এখানে আমাদের যে কয়টি প্লাগইন আছে এবং রিকোয়ার্ড প্লাগইন, সেই প্লাগইনগুলো আমরা ইনস্টল দিয়ে নিব। তো রিকোয়ার্ড প্লাগইনগুলো আমি ইনস্টল দিব এখন এখান থেকে। আমি রেভলিউশন স্লাইডার এটা লাগবে, তারপর আমার উডমার্ট কোর লাগবে, কন্ট্রোল 7 এলিমেন্টও এই দুইটার দরকার নেই, মেইলশিপের দরকার নেই, আমার সেভ এসভিজি দরকার নেই, আমার হচ্ছে যে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার দরকার আছে, তারপর হচ্ছে উকমার্স দরকার আছে। তো যেই কয়েকটা রিকোয়ার্ড প্লাগইন, এই কয়েকটা প্লাগইন এই যে বাল্ক অ্যাকশনে ক্লিক করে আমি ইনস্টলে ক্লিক করলাম, অ্যাপ্লাই ক্লিক করলে প্লাগইনগুলো ইনস্টল হওয়া শুরু হবে। আমাদের ই কমার্স সাইটটা তৈরি করার জন্য যে রিকোয়ার্ড প্লাগইনগুলো লাগবে, এই রিকোয়ার্ড প্লাগইনগুলো আমরা অ্যাক্টিভ করে নিলাম। আর আরেকটা বিষয় বলে রাখি, প্রথম পর্যায়ে যারা হচ্ছে যে ছোট মানের বিজনেস শুরু করবেন, একটা ওয়েবসাইট দরকার, অথবা যারা ফ্রিল্যান্সিং করার উদ্দেশ্যে আপনারা হচ্ছে যে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করা শিখবেন, তাদের হচ্ছে যে পেইড টুলসগুলো অথবা প্রিমিয়াম থিমস অথবা প্লাগইন এক্সটেনশন ইত্যাদি কিনে প্র্যাকটিস করার মতো, অথবা যারা ছোট বিজনেস তারা কিনে ছোট বিজনেসের জন্য ওয়েবসাইট তৈরি করার জন্য অনেকের ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমি চেষ্টা করব আমার যেই পেইড থিম এবং প্লাগইনগুলো কিনা আছে এগুলো আপনাদের দিয়ে দেওয়ার জন্য। এই ভিডিও শেষে কিভাবে সেগুলো আপনারা পাবেন এই ডিটেলসটা আমি বলে দিব। তো সেখান থেকে দেখে সেই অনুযায়ী আপনারা আপনাদের হচ্ছে যে থিমস এবং প্লাগইনগুলো আমার কাছ থেকে নিতে পারেন। তবে অবশ্যই এটা কোনো কমার্শিয়াল পারপাসে ইউজ করবেন না, অবশ্যই প্র্যাকটিস করার জন্য ইউজ করবেন। এই সত্ত্বে আপনাদের দেওয়া হবে আর কি, কমার্শিয়াল পারপাসে ইউজ না করা সত্ত্বে আমি আপনাদেরকে থিমস এবং প্লাগইনগুলো দিব। আচ্ছা, যা হোক, আমি হচ্ছে যে সামনে এগিয়ে যাই। তো এই রিকোয়ার্ড প্লাগইনগুলো ইনস্টল করার পরে সর্বপ্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উডমার্ট থেকে বেস ইম্পোর্টে ক্লিক করব। এই আমাদের যে ওয়েবসাইটের যে ড্যাশবোর্ডটা, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা, এটার এখানে নতুন একটা অপশন আসছে উডমার্ট। এই উডমার্ট থেকে বেস ইম্পোর্টে ক্লিক করব। বেস ইম্পোর্টে ক্লিক করার পরে এই ওয়ার্নিংগুলো দেখানোর কারণটা হচ্ছে আমরা এই যে অ্যাপিয়ারেন্স থেকে ইনস্টল প্লাগইন থেকে আমরা প্লাগইনগুলো ইনস্টল করছি, কিন্তু প্লাগইনগুলো তো আমরা অ্যাক্টিভ করি নাই। যদি অ্যাক্টিভ না করে থাকি তাহলে তো আসলে কাজ করবে না, মানে এই এররগুলো দেখাবে। তো আমাদের রিকোয়ার্ড প্লাগইনগুলো ইনস্টল করছে, এখন সেই প্লাগইনগুলো আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য প্লাগইনস থেকে ইনস্টলের প্লাগইনে ক্লিক করতে হবে। ইনস্টলের প্লাগইনে ক্লিক করার পরে এই যে আমি অল প্লাগইনে ক্লিক করে এই দুইটার দরকার নাই, এই চারটা প্লাগইন আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। অ্যাক্টিভেট অ্যাপ্লাই, আমি রিকোয়ার্ড প্লাগইনগুলো অ্যাক্টিভেট করে দিলাম। আচ্ছা, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে এসে রিলোড দিই তাহলে এই এরর বা ওয়ার্নিং যে এগুলো আসছে এটা চলে যাবে সব। তো আমি রিলোড দিচ্ছি, এই যে দেখুন চলে এসেছে সব। তো এখানে একটা বিষয় বলে রাখি, এখানে বেস ইম্পোর্ট করার সময় এখানে এই যে ইনক্লুড অল পেজেস অ্যান্ড ভার্সন, এখানে যদি চেক মার্ক দেওয়া থাকে তাহলে এদের বাই ডিফল্ট যতগুলো ভার্সন আছে, অর্থাৎ তারা প্রিবিল্ড কিছু ডেমো ওয়েবসাইট তৈরি করে রেখেছে এই থিমের সাথে, সেই ডেমোগুলা আপনার এখানে ইম্পোর্ট হয়ে যাবে, আপনার এই সাইটে ইম্পোর্ট হয়ে যাবে। আর আপনি যদি চান শুধু একটা বেস ডিজাইনটা, এখানে যে ডিজাইনটা দেখা যাচ্ছে এই ডিজাইনটাই শুধু চান আপনি, সেক্ষেত্রে আপনি এটা আনচেক দিয়ে দিতে পারেন। আমি চাইতেছি যে তাদের যতগুলো ডেমো আছে সবগুলো ডেমো আমাদের এখানে ইম্পোর্ট হোক, এই কারণে আমি এটা টিক মার্ক দিয়ে ইম্পোর্ট
বেস ডেটাতে ক্লিক করলাম। তো এটা একটু সময় নেবে, সেই পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমাদের ডেমো ডাটা ইম্পোর্ট করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে একটা যে আমরা যে ডেমো ডাটাগুলো ইম্পোর্ট করলাম, এখানে তো অনেকগুলো প্রিবিল্ড ওয়েবসাইট আছে। তো এখান থেকে আমরা একটা লেআউট আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। হোম বেসিক নামে একটা লেআউট আমরা সিলেক্ট করব। আচ্ছা, এখানে শুধু বেসিক, এই যে শুধু বেসিকটা আমরা সিলেক্ট করব। এই যে এখানে প্রিভিউ দেখা যাচ্ছে, এই লেআউটটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। আমরা ডেমো ডাটা ইম্পোর্ট করার পরে এখান থেকে এটা সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে সিলেক্ট করে দিলে এই যে প্রিবিল্ড তারা কিছু ডিজাইন করে রেখেছিল, সেই ডিজাইনটা আমাদের এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে যে একটু সময় নেবে, আমরা একটু অপেক্ষা করি। ইম্পোর্ট হয়ে গেছে, এই যে ডাটা ইম্পোর্টেড সাকসেসফুলি। তো এখন যদি আমরা সাইটটা একটু ভিউ করি, তাহলে দেখতে পাবো আমাদের সাইটের লেআউটটা হচ্ছে এরকম লেআউটটা। কিন্তু আমরা তো এরকম চাচ্ছি না, তাই না? তো আমরা যেহেতু এরকম চাচ্ছি না, আমরা হচ্ছে যে এইরকম ওয়েবসাইট বানাবো, অর্থাৎ আমার ক্লায়েন্টের যেই সাইটটা হুবহু এইরকম একটা সাইট বানাবো। কাজেই হচ্ছে যে আমরা সর্বপ্রথমে যেটা করব, আমরা উপর থেকে শুরু করব। হেডার টপের যে অংশটা, এই অংশটা প্রথমে আমরা কাস্টমাইজ করব। তো এই অংশটা কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথমে আমি এই যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের যে অপশনগুলো আছে, এখান থেকে এই যে উডমার্টে হোভার করলে অথবা ক্লিক করলে এই যে হেডার বিল্ডার অপশন আসবে। তো এখানে আমরা যেটা করব, এখানে হেডার বেসিক, এই হেডারটা সিলেক্ট করার কারণে এটা হচ্ছে যে এই যে এরকমটা আসতেছে, মাঝখানে লোগোটা দেখাচ্ছে। কিন্তু আমরা লোগোটা চাচ্ছি কোথায়? এই সাইটে। এবং এখানে মানুষ প্রোডাক্ট সার্চ করতে পারবে, এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে, তারপরে এখানে এই অপশনগুলো থাকবে, তারপরে এখানে এটা এরকম থাকবে, এখানে অর্ডার ট্র্যাকিং এর বাটন থাকবে। আমরা চাচ্ছি লেআউটটা হবে এরকম, কিন্তু এখানে যেহেতু এরকম নাই, আমাদের এই লেআউটটা নিয়ে আসতে হবে। হেডারের এই হেডারটা সিলেক্ট করতে হবে। তো এই হেডারটা এখান থেকে, এটা হচ্ছে ওই হেডারটা, এই যে হেডার বেস, এই যে স্টার মার্কে ক্লিক করলে এটাই হয়ে যাবে, এটার এই যে হেডার এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে, স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন রিলোড দিয়ে দেখি যে আসলে চেঞ্জ হয়েছে কিনা। এই যে দেখুন, লোগো আগে ছিল এখানে, এখন লোগোটা চলে আসছে এখানে। পুরো লেআউটটাই হয়ে গেছে ক্লায়েন্টের সাইডে যেভাবে করেছিলাম সেভাবে। তো এখন আমরা সর্বপ্রথমে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা পিক করার জন্য আমি ছোট একটা টুলস ইউজ করব। এই যে পিক্সি, গুগলে পিক্সি ডাউনলোড লিখে সার্চ দিলে, বানানটা দেখে নেন, পিক্সি ডাউনলোড লিখে সার্চ দিলেই এটা পাবেন। এটা একটা পোর্টেবল ছোট্ট একটা কয়েক কেবি, 12 কেবি সফটওয়্যার। তো এটা দিয়ে কালারটা পিক করা যায়। তো কালারটা পিক করার জন্য এই যে এখানে আমি হোভার করলাম মাউসটা, তারপরে কন্ট্রোল অল্টার সি, আমি আবার বলছি কন্ট্রোল অল্টার সি, ঠিক আছে? কন্ট্রোল অল্টার সি দিয়ে আমরা হচ্ছে যে এটা কপি করলাম। কপি করার পরে আমরা এটার এই যে হেডার বেসের এখানে এই যে এডিট প্যান আইকনটার মতো আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে টপ বার, অর্থাৎ এই যে এই অংশটা হচ্ছে আমাদের টপ বার বা হেডার টপ, ঠিক আছে? তো এটার ব্যাকগ্রাউন্ড কালারটা প্রথমে চেঞ্জ করব। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য আমি হেডার টপ বারে এখানে ওভার করলে এখানে প্যান আইকনটা আসবে, এটাতে ক্লিক করলে এডিট লেখাটা আসতেছে, এই যে এডিট করতে পারবো। এখানে ক্লিক করার পরে আরও কয়েক কিছু অপশন আসছে, এখান থেকে কালারসে ক্লিক করব। কালারসে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করে এইখানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের কোডটা যে কপি করছে ওটা এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, পেস্ট করে দিয়ে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এখানে সেভ হেডারে ক্লিক করে দেখি যে আমাদের চেঞ্জ হয়েছে কিনা। এই যে হেডার কালারটা চেঞ্জ হয়েছে। তো তারপরে হচ্ছে যে আমরা এই টেক্সটটা অ্যাড করব। এই যে text/html, এইটার মাধ্যমে, এই জিনিসটার মাধ্যমে হচ্ছে যে আপনার এই লেখাটা পাইতেছে। তো এখন এইখানে হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন কিছু নাই, কারণ ফন্টের কালার দেওয়া আছে হোয়াইট। আমি টেক্সটে ক্লিক করলে এই যে এটা চলে আসছে। তো এখানে কিছু আমি সিএসএস করছি, কি করছি সিএসএস সেটাও বলে দিচ্ছি। আমি টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে এটা পেস্ট করে দিলাম। এখানে আমি একটা স্প্যান ট্যাগ নিয়েছি, স্প্যান ট্যাগ নিয়ে কিছু ইনলাইন সিএসএস করেছি। ইনলাইন সিএসএস এ এখানে হচ্ছে যে আপনার কালার দিয়েছি সাদা, #FFF হচ্ছে সাদার কালার কোড। তারপরে ফন্ট সাইজ দিয়েছি 14 পিক্সেল। আর এই যে স্প্যান ট্যাগের মাঝখানে এটা দিয়েছি আর কি, এই যে এখানে যে টাইটেল লেখাটা আছে এটা দিয়েছি। তো আশা করি আপনারা HTML CSS এগুলো জানেন, না জানলেও
সমস্যা নাই, আমি এটার প্লেলিস্ট দিব সামনে, প্লেলিস্টে টিউটোরিয়াল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে দেখে নেবেন। তো আমি সেভে ক্লিক করলাম, ক্লিক করে সেভ হেডারে ক্লিক করলাম। এখন এখানে রিলোড দিয়ে দেখবো যে এটা চেঞ্জ হয়ে গেছে, এই যে চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হওয়ার পরে এখন আমরা এই যে সোশ্যাল বাটনগুলো কনফিগার করব। হ্যাঁ, সোশ্যাল বাটনগুলো কনফিগার করার জন্য আমরা এই যে উকমার্স সেটিংস থেকে হচ্ছে যে আমরা সোশ্যাল প্রোফাইলে ক্লিক করব। সোশ্যাল প্রোফাইলে ক্লিক করার পরে প্রথমে একটা অপশন আছে স্টিকি সোশ্যাল লিঙ্ক, এটা অন করে দিলে আপনি যখন এখানে সাইটটাতে স্ক্রল করবেন, এখন কিন্তু সোশ্যাল আইকনগুলো অথবা হেডার টপটা দেখা যাইতেছে না, আর স্টিকি এনাবল করা থাকলে এটা দেখা যাবে। তো আমি স্টিকি হয়ে এই সোশ্যাল মেনুটা অথবা এইগুলো দেখা যাবে আমি এটা চাচ্ছি না, এই কারণে আমি এটা অফ করে দিলাম, আপনি চাইলে অন করে দিবেন। তারপরে হচ্ছে সোশ্যাল লিঙ্কস টু সোশ্যাল প্রোফাইল, এটাতে ক্লিক করার পরে এখানে এই যে ফেসবুক লিঙ্ক, এখানে আপনার ফেসবুক পেজের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। আমি হচ্ছে এখানে আমার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিলাম, ইনস্টাগ্রামের এখানেও প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিলাম, টুইটারে এখানেও দিয়ে দিলাম। আর হোয়াটসঅ্যাপ বাটনটা কনফিগার করব আমরা। হোয়াটসঅ্যাপ কোথায় গেল, আমি হোয়াটসঅ্যাপটা সার্চ করলাম। এই যে এখানে যেটা করবেন https://wa.me/ দিয়ে এটা হচ্ছে আপনার ফোন নম্বরটা হবে, এটা আমার ক্লায়েন্টের কোম্পানির নম্বর, এটা হচ্ছে এই নম্বর। আর এখানে আপনার ফোন নম্বরটা দিলে যখন আপনার হোয়াটসঅ্যাপের সোশ্যাল আইকনে ক্লিক করবে তখন আপনার সাথে আপনার কাস্টমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটিং করতে পারবে। তো এটা আমি সেভে ক্লিক করলাম। এখন সেভে ক্লিক করলেই দেখবো যে এখানে সব কিছু কনফিগার হচ্ছে না, এখানে কনফিগার হয় নাই। এখন যদি আমি এখানে ক্লিক করলে দেখাচ্ছে যে শেয়ার করতে বলতেছে। হ্যাঁ, তো আমরা আসলে এটা তো শেয়ার বাটন চাই না, এখানে শেয়ার করতে বলতেছে, ক্লিক করলে শেয়ার করতে বলতেছে। তো আমি চাচ্ছি যে মানুষ এটাতে ক্লিক করে শেয়ার করবে না, মানুষ যখন এটাতে ক্লিক করবে যাতে আমার ফেসবুক পেজে অথবা আমার ফেসবুক প্রোফাইলে চলে যায়, আমি এমনটা চাচ্ছি, কিন্তু এখানে ক্লিক করলে এটা হচ্ছে না। তো এটা কনফিগার করার জন্য যেটা করতে হবে, আপনার এই যে উডমার্ট থেকে হেডার বিল্ডার থেকে এই যে হেডার বেস, তারপরে এই যে এডিটে ক্লিক করার পরে এই যে সোশ্যাল বাটন এটার মাধ্যমে আপনার এই সোশ্যাল আইকনগুলো দেখা যাচ্ছে এই জিনিসটার মাধ্যমে। হ্যাঁ, তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন এই যে বাটন টাইপ শেয়ার দেয়া আছে। এই বাটন টাইপ শেয়ার দেওয়ার কারণে এখানে যখন মানুষ ক্লিক করতেছে আপনার এই পেজ থেকে সে শেয়ার করার জন্য ফোর্স করতেছে। তো এটা যদি আমি ফলো দিয়ে দিই, ফলো দেওয়ার পরে সেভ দিই, এখানে সেভ হেডারে ক্লিক করলাম। এখন যদি ক্লিক করে এই সোশ্যাল বাটনটাতে ক্লিক করার পরে এই যে আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে আসছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর আমি চাচ্ছি যে এতগুলো সোশ্যাল বাটন না দেখানোর জন্য সিম্পলি আমি যেটা করব, থিম সেটিং থেকে সোশ্যাল প্রোফাইল থেকে লিঙ্ক টু সোশ্যাল প্রোফাইল, এখান থেকে এই হ্যাশটা উঠিয়ে যদি দেই ইউটিউবের ইয়েটা চলে যাবে, আর এখানে হ্যাশটা যদি উঠিয়ে দেই তাহলে এখানে পিন্টারেস্টের ইয়েটাও চলে যাবে। তো আমরা দিয়ে দেখি যাচ্ছে কিনা। এই যে ইউটিউব আর পিন্টারেস্টের ইয়েটা থাকবে না, এই যে একটু লক্ষ্য করেন আমি রিলোড দিচ্ছি, এই যে এই দুইটা চলে গেছে। অর্থাৎ এখানে যে বিষয়টা লেখা আছে, এখানে এই যে বাটন টাইপের ব্যাপারটা লেখা আছে যেটা আমি অলরেডি আপনাদের বলেছি। আর এখানে যদি কোনো কিছু লিখেন তাহলে হচ্ছে যে এখানে বাটনটা দেখাবে, আর এটা যদি ফাঁকা রাখেন তাহলে এখানে বাটনটা শো করবে না। তো বাটন আমাদের কনফিগার করা হয়ে গেছে, এখন এই পাশের অংশটা আমরা কনফিগার করব। এটা কোথা থেকে আসতেছে আগে আমাদের এটা বুঝতে হবে। হ্যাঁ, এটা বোঝার জন্য যে এই বিষয়টা কোথা থেকে পাচ্ছে এটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে মেনু থেকে পাচ্ছে। তো এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমি কিভাবে বুঝতাম মেনু থেকে পাচ্ছে, আমি এদের থিমের ডকুমেন্টেশনটা পড়ে নিয়েছি। আপনি যখন নতুন থিম নিয়ে পেইড থিম নিয়ে কাজ করবেন, ওদের ডকুমেন্টেশনে খুব সুন্দর করে লিখে দেওয়া আছে, ওখান থেকে আপনারা বুঝতে পারবেন। আমি এই থিম দিয়ে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করছি, কাজে আমার বলতে গেলে সব কিছু মুখস্থ হয়ে গেছে। তো আমি এখন যেটা করব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ক্লিক করব এই অংশটা কনফিগার করার জন্য। তারপরে এই যে এখান থেকে মেনু লোকেশন থেকে আমি সিলেক্ট করব টপ বার রাইট। এই যে টপ বার রাইট নিউজলেটার কন্ট্যাক্টাস এফএকিউস, এই যে নিউজলেটার কন্ট্যাক্টাস এফএকিউস এখান থেকে পাচ্ছে। তো মেনু লোকেশন অথবা মেনু কিভাবে ক্রিয়েট করতে ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা না থাকলে আমার হচ্ছে যে ওয়ার্ডপ্রেস বেসিক বাংলা টিউটোরিয়াল সিরিজের প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিব, ওটা দেখে নিলে আপনার এই বিষয়গুলো কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এটা আমি এখানে যেটা করব, এখানে হচ্ছে নিউজলেটারের জায়গায় আমি এখানে দেখাবো আমরা ক্লায়েন্টের সাইডে কি করেছি, আমি এখানে ফোন নম্বরটা দেখিয়েছি। তো আমি ফোন নম্বরটা কপি করলাম, এই যে লেভেলের এখানে ফোন নম্বরটা কপি করে দিলাম।
আর ইউআরএল এর এখানে হ্যাশেই রাখলাম। আর এখানে একটা আমাদের কল কল বাটনের আইকনটা আছে, অর্থাৎ এই যে একটা কল বাটন আছে আইকন, এই আইকনটা আমাদের পাওয়া যেতে হবে foundorsum.com থেকে। আমি foundorsum.com এ চলে যাচ্ছি। তো চলে যাওয়ার পর এখানে যদি লিখি কল, অনেকগুলো বাটন আসবে। আমি এই আইকনটা নিতে যাচ্ছি। এই আইকনটা নেওয়ার জন্য আমি এই আইকনটা পাশের ট্যাবে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আচ্ছা, এখানে যেটা বলা আছে এখানে, আচ্ছা আইকন নেম, তারা আইকনের ক্লাস চায় নাই, আমি এখানে ক্লাসটা কপি করতেছিলাম। তারা যদি আইকনের ক্লাসটা চাইতো তাহলে এখানে ক্লাসটা আমরা বসাই দিতাম। যেহেতু তারা আইকনের ক্লাসটা চাচ্ছে না, তারা আইকনের নেমটা চাচ্ছে, এটা হচ্ছে আইকন নেম। তো আমি আইকন নেমটা কপি করলাম, কপি করে এখানে দিলাম। এখানে যদি ক্লাস বলা থাকে তাহলে আপনি সিম্পলি এখান থেকে ক্লাসটা কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপরে আমি এটা সেভ দিয়ে দেখি যে আসলে চেঞ্জেসটা আসতেছে কিনা। এই যে ফোন নম্বরটা চলে আসছে, আইকনটাও চলে আসছে। তারপরে এফএকিউটা আমি রাখবো না, আর এখানে কি রাখছি, এখানে রাখছি হচ্ছে এই যে অর্ডার। এখানে অর্ডারে ক্লিক করলে এই যে দেখুন মেইল করতে পারতেছে, বাই ডিফল্ট এখানে টুটা দেওয়া থাকতেছে, মেইল করা যাচ্ছে। তো এই বিষয়টা আমি এখন করব। তার জন্য আমি এই যে মেইলটা কপি করে নিচ্ছি, আর আমি এফএকিউটা রাখবো না, এফএকিউটা আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এই সাইটের জন্য আমরা রাখলাম, এফএকিউটাও রাখলাম, ঠিক আছে। আর এখানে আমি ইমেলটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে যে ক্লিক করলে, অর্থাৎ এখানে আমরা ক্লিক করলাম, দেখলাম যে মেইলটা ওপেন হয়ে এখানে বাই ডিফল্ট টুটা থাকতেছে, ফর্ম দেয়া থাকতেছে, এগুলো দেয়া থাকতেছে। টু ফর্ম যাতে দেয়া থাকে, ক্লিক করলে যাতে ইজিলি আমাদের কাস্টমাররা মেইল করতে পারে, এই জন্য আমরা এটা করব মেইল টু দিয়ে। যারা মেইল টু হচ্ছে এটার সিএসএসটা যারা করে, সিএসএস যারা জানেন তারা বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমি আসলে সব পুরো ওয়েবসাইটটা একটু দ্রুত কমপ্লিট একটা ভিডিওর মাধ্যমে যেহেতু করতেছি, একটু ভিডিওটা লেন্দি হবে, আর একটু দ্রুত কমপ্লিট করার জন্য, ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য আমি কুইকলি দেখিয়ে যাব। এই বিষয়গুলো আপনারা একটু পজ করে দেখবেন, অথবা আমি এই যে কপি পেস্ট করতেছি এই বিষয়গুলো আপনাদের আসলে ম্যানুয়ালি করতে হবে। তো কপি করে এই যে এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমাদের আরেকটা আছে এফএকিউ। এখন ধরুন যে আমাদের এফএকিউর একটা লিঙ্ক আছে, তো আমি এই লিঙ্কটা মনে করেন দিলাম, এই যে এই সাইডের লিঙ্কটা আমি জাস্ট দিয়ে রাখলাম। আপনাদের যদি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের কোনো পেজ থাকে, ওই পেজের লিঙ্কটা এখানে দিবেন, দিয়ে জাস্ট এই যে সেভ মেনুতে ক্লিক করবেন। তো এখন রিলোড দিয়ে দেখি যে চেঞ্জেসটা আসছে কিনা। এই যে দেখুন চেঞ্জেসটা আসছে। এরপরে হেডার টপের কাজ আমাদের মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে আমরা লোগোটা আপলোড করব। হ্যাঁ, লোগোটা আপলোড করব। লোগোটা কোথা থেকে আপলোড করব? লোগোটা আপলোড করার জন্য এই যে উডমার্ট থেকে হেডার বিল্ডার, হেডার বিল্ডার থেকে এখানে আমি ক্লিক করতেছি, যেই মেনুটা, অর্থাৎ আমার যেই এখানে তো বেশ কয়েকটা প্রি বিল্ড হেডার আছে, তো এই হেডারটা আমার অ্যাক্টিভ আছে, এই যে এটা এখানে বোঝা যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে বোল্ড। তো এটা আমি এডিট করতেছি। এডিট করার পরে এই যে দেখুন লোগো, এই যে লোগো, এখান থেকে লোগো আপলোড করা যাবে। তো লোগো আপলোড করার জন্য আমি যেটা করব, এই যে এখান থেকে এই যে লোগো, এই লোগোটা আমি সিলেক্ট করে দিলাম। এই যে লোগো এখানে সিলেক্ট করে দিয়েছি। তারপরে লোগোটার উইথ কতটা হবে, 250 পিক্সেল আছে, 250 পিক্সেলে রাখলাম আমি। এগুলো সব ডিফল্ট রাখলাম, আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। ডিসক্রিপশনগুলো পড়লে সব কিছু বুঝতে পারবেন। তো এখন এটা যে আমি লোগোটা আমি আপলোড করলাম, এটা সেভ দিয়ে যদি রিলোড দেই তাহলে দেখবো যে এখানে লোগোটা চলে আসছে। কিন্তু এখন মোবাইল থেকে যারা ঢুকবে তারা কিন্তু এই লোগোটা দেখতে পাবে না। আমি যদি একটু মোবাইলের জন্য রেসপন্সিভটা চেক করি, দেখেন এখানে আগের উডমার্ট লোগোটা দেখাচ্ছে। কিন্তু আমরা তো এখানে উডমার্টের ডিফল্ট লোগোটা দেখাতে চাই না, আমরা দেখাতে চাই এই লোগোটা। এই কারণে আমরা যেটা করব, এইখানে দেখুন এই যে মোবাইল অপশন আছে, এই যে মোবাইল লেআউট, মোবাইল লেআউটে ক্লিক করব। মোবাইল লেআউটে ক্লিক করার পরে এখান থেকে মোবাইল লোগো, এই যে মোবাইল লোগো আপলোড করব আমরা। মোবাইলের জন্য লোগো, সেম লোগোটা সিলেক্ট করে দিচ্ছি। আমি এটার আর দরকার নেই, এটা আমি কেটে দিচ্ছি। সেভ। এখন যদি এখানে রিলোড দেই, এখন পর্যন্ত দেখুন এখানে লোগোটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে উডমার্টের ডিফল্ট লোগোটা আসতেছে। এখন যদি রিলোড দিয়ে দেই, এই যে দেখুন লোগোটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, মোবাইলের জন্য আমরা রেসপন্সিভ করতেছি, এটা একটা রেসপন্সিভ ওয়েবসাইট, এই জন্য আমরা মোবাইলের জন্য হচ্ছে যে লোগোটা আপলোড করে দিলাম। এই পর্যায়ে আমরা যেটা করব যে এই কালারটা চেঞ্জ করব। হ্যাঁ, এই কালারটা হচ্ছে প্রাইমারি কালার। তো এই থিমের প্রাইমারি কালার হচ্ছে এটা, এই এই যে এই কালারটা।
তো এই কালার কোডটা আমাদের এখানে আছে, এই যে নিয়ে নিলাম আমি। নিয়ে এই যে থিম সেটিংস থেকে এখানে প্রাইমারি কালার লিখে সার্চ করি আমি। এই যে প্রাইমারি কালার থেকে এখান থেকে এই কালারটা আমি সিলেক্ট করে দিলাম, সেভ দিলাম। এখন দেখবো যে এটা চেঞ্জ হয়ে গেছে। এই যে চেঞ্জ হয়ে গেছে, প্রাইমারি কালার সব জায়গা থেকে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই যে প্রাইমারি কালার চেঞ্জ হয়ে গেছে। তো এটা চেঞ্জ হয়ে গেল। তারপরে আমাদের কাজ হচ্ছে এই যে এই মেনুটা নিয়ে আসা, তাই না? মেনুটা নিয়ে আসার জন্য এখন এখানে কি আছে, হোম, ফ্রুইটস, তারপরে হচ্ছে যে আপনার ভেজিটেবল, তারপর কনসার্ভেড ফুড। তো এখন এইখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে আবার মেনুতে ক্লিক করব। কোথায় গেল অ্যাপিয়ারেন্স? আমি একটু রিলোড দিই। অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে ক্লিক করার পরে এই যে এই লোগোটা সিলেক্ট, এই মেনুটা আমি সিলেক্ট করলাম, ক্যাটাগরিজ। তো দেখুন ফার্নিচার, কুকিং, অ্যাক্সেসরিজ, এটাতে আছে এইগুলা। এই যে মেইন নেভিগেশন, এই জিনিসগুলো, এই যে হোম, ব্লগ, শপ, পেজ, ইভেন্ট, এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। এই যে হোম, ব্লগ, শপ, পেজ, তারপরে এই যে ইভেন্ট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেইন মেনুটা। এই যে মেইন মেনুটা, ঠিক আছে? আগে আমি ভুল করে ক্যাটাগরিতে ক্লিক করছি, ক্যাটাগরি না, এটা হচ্ছে মেইন নেভিগেশন। এটা হচ্ছে মেনু লোকেশন সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমার ওয়ার্ডপ্রেস বেসিক বাংলা টিউটোরিয়াল সিরিজের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। আপনি ওখান থেকে প্লে লিস্টের ভিডিওগুলো দেখলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি কি চাচ্ছি, হোম, এখানে হোম পেজটা সিলেক্ট করা আছে, আমি হোম এটা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে সেভ দিলাম। এই যে হোমটা চলে গেছে। এখন আমি হোমটা নিয়ে আসবো কিভাবে? হোমটা হচ্ছে কাস্টম লিঙ্ক নিয়ে আসবো। কাস্টম লিঙ্কের এখানে আমি এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল। হ্যাঁ, এই ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে লিখে দিলাম হোম, তারপর অ্যাড টু মেনু। এটা সবার নিচে অ্যাড হয়ে গেছে, দেখা যাবে। তো এটা সবার নিচ থেকে আমি সবার উপরে দিয়ে দিলাম। সবার উপরে দেওয়ার পরে সেভ মেনুতে ক্লিক করলে দেখবো যে এই যে হোম এখানে নাই, এখানে রিলোড দিলে চলে আসবে। এই যে হোম চলে আসছে, এখানে ক্লিক করলে আমাদের এই সাইটটাই লোড নেবে, যেহেতু আমাদের সাইটের ইউআরএল হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডোমেইন বলতে পারেন। তারপরে এই যে এইগুলা এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি, যেমন পুরো এটাই আমি রিমুভ করে দিলাম। আচ্ছা, এগুলো রিমুভ করতে অনেক সময় লাগবে। আচ্ছা, ডেমোর সাথে আমাদের যেই ক্যাটাগরিগুলো, মেনুগুলো ছিল, মেনু আইটেমগুলো, ডেমো মেনু আইটেম যেগুলো ছিল এখানে, এই যে এগুলো আমি সব রিমুভ করে ফেলছি। এই যে দেখুন এখন শুধু হোমটা আছে। এখন যদি এখানে রিলোড দেই শুধু হোমটা দেখাবে। হ্যাঁ, তো আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের দেখাবে এইরকম। তো এখানে আমি যে কাজটা করেছি, এগুলো হচ্ছে সব ক্যাটাগরি আর সাব ক্যাটাগরিগুলো। তো ক্যাটাগরি আর সাব ক্যাটাগরিগুলো কিসের? এটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি এবং প্রোডাক্টের সাব ক্যাটাগরিগুলো এখানে আমি ধরিয়ে দিয়েছি। ধরিয়ে দিয়েছি কোথা থেকে সেটাও দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের সাইটটা। এখানে হচ্ছে যে এই ক্যাটাগরি, এই যে এটা হচ্ছে ক্যাটাগরি, এগুলো সাব ক্যাটাগরি, এটা ক্যাটাগরি, এগুলো সাব ক্যাটাগরি, এগুলো এখান থেকে ধরিয়ে দিয়েছে। এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজ থেকে, এখান থেকে প্রজেক্ট ক্যাটাগরি না, প্রোডাক্ট ক্যাটাগরি, এখান থেকে আমি এগুলা করে ক্লিক করে অ্যাড টু মেনুতে ক্লিক করে এখানে ধরিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে শো করতেছে। তো আমাদের তো আসলে প্রোডাক্ট ক্যাটাগরি অথবা প্রোডাক্ট অ্যাড করা নাই। তো এটার জন্য আমরা হচ্ছে যে প্রোডাক্ট অ্যাড করতে হয় এখান থেকে। এই যে কমার্সের প্রোডাক্ট মেনুতে এই যে প্রোডাক্টসের উপরে হোভার করলে, এই যে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলে এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারেন, অথবা এই যে প্রোডাক্টে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে, প্রোডাক্টে ক্লিক করার পরে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করেও আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। ঠিক আছে? তো এখানে আমি জাস্ট একটা দিলাম ডেমো প্রোডাক্ট। এখানে ডেমো প্রোডাক্ট দিয়ে প্রোডাক্টের একটা ক্যাটাগরি দিতে হবে। আমি সাপোজ দিচ্ছি অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে দিলাম ডেমো ক্যাটাগরি। তো ধরেন এই ডেমো ক্যাটাগরির আওতায় আমি হচ্ছে যে আরেকটা ক্যাটাগরি নিব। তো এখান থেকে প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করে দেবো আমি ডেমো ক্যাটাগরিটা। এই যে এটা হচ্ছে সাব ক্যাটাগরি হয়ে যাবে।
তো এখানে ক্যাটাগরিগুলো দেখা যাবে, এই যে ডেমো ক্যাটাগরির আওতা হচ্ছে সাব ক্যাটাগরি। জাস্ট আমি এটা এইভাবে বোঝানোর জন্য দিলাম, দেখাইলাম যে কিভাবে প্রোডাক্টের ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়। তো এই প্রোডাক্ট অ্যাড করার ব্যাপারে আমার একটা ই-কমার্সের আলাদা প্লেলিস্ট থাকবে, সেই প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে হচ্ছে যে এই যে ই-কমার্সের সমস্ত সেটিংগুলো, ই-কমার্সটা কীভাবে কনফিগার করতে হয় এবং পেমেন্ট গেটওয়ে সেটআপ থেকে শুরু করে প্রোডাক্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, স্টক ম্যানেজমেন্ট, অর্থাৎ পুরো ই-কমার্সের যেই ফাংশনালিটিগুলো ই-কমার্স থেকে ম্যানেজ করা যায় সবগুলোর একটা প্লেলিস্ট থাকবে আমার ই-কমার্সের উপর। সেটার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে দেখে নেবেন। আমি এখানে সিম্পলি একটা ডেমো প্রোডাক্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। তারপর ধরুন যে রেগুলার প্রাইস হবে $3, সেল প্রাইসটা কম হয়, তো এটা দিলাম। তারপরে এখানে ট্যাক্স স্ট্যাটাস যেটা আছে, ট্যাক্স স্ট্যাটাস আর ট্যাক্স ক্লাস সব ডিফল্ট রেখে দিলাম। তো যা আছে সব ডিফল্ট দিয়ে আমি ভিডিওটা লেন্দি করতেছি না, আমি একটা ডেমো প্রোডাক্ট পাবলিশ করলাম। তো আমরা একটা কাজ করি, আমাদের এখানে যে ক্লায়েন্টের ওয়েবসাইটের প্রোডাক্টগুলো আছে এটা আমরা হচ্ছে যে এডুকেশন পারপাসে এটার সব প্রোডাক্টগুলো আমরা এক্সপোর্ট করে আমাদের এই যে লোকাল সাইটে ইম্পোর্ট করি। তো এটা করার জন্য আমি হচ্ছে এখানে গেলাম, ক্লায়েন্টের সাইটের প্রোডাক্টস থেকে, অল প্রোডাক্টস থেকে এই যে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে ডিফল্টভাবে যা আছে তাই থাকবে, এখানে ইয়েসে ক্লিক করে জেনারেট সিএসভি দিয়ে দিব। তো এখানে সিএসভি জেনারেট হচ্ছে। আচ্ছা, আমার এটা এক্সপোর্ট করাই ছিল, তো এক্সপোর্ট ফাইলটা আমি এখন ইম্পোর্ট করি। এটা হচ্ছে আমাদের সাইটটা। তো এখানে হচ্ছে যে ই-কমার্স, এই যে প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে ক্লিক করতেছি। অল প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে যে ইম্পোর্ট থেকে এখানে ফাইলটা চুজ করতে বলতেছে। আমার যে এই যে এটা আমি এক্সপোর্ট করছিলাম ক্লায়েন্টের সাইট থেকে, এই ফাইলটা এখানে চিনিয়ে দিলাম। চিনিয়ে দিয়ে ফাইলটার লোকেশন চিনিয়ে দিলে কন্টিনিউ এ ক্লিক করলাম। আর এখানে চেকমার্ক দিলে হবে কি, আপনার এক্সিস্টিং প্রোডাক্টের কোনো কিছু আপডেট হলে সেটা আপডেট হয়ে যাবে। তো এখানে সব কিছু ডিফল্টগুলো দেখাচ্ছে, আমি জাস্ট রান দ্য ইম্পোর্টার দিলাম, তাহলে সমস্ত প্রোডাক্ট ক্লায়েন্টের সাইডে সমস্ত প্রোডাক্টগুলো আমাদের এই সাইটটাতে, এই যে লোকাল হোস্ট স্ল্যাশ ই-কমার্স, এটাতে ইম্পোর্ট হয়ে যাবে। তো ইম্পোর্ট হওয়ার জন্য একটু সময় নিচ্ছে, তো আমরা একটু অপেক্ষা করি। এর মধ্যে আমরা মেনুতে চলে যাই। এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনু, এই যে এই মেনুটা আমরা বানাবো। আমরা এখানেই এই যে এখানে এসে আমরা হচ্ছে যে প্রোডাক্ট আপলোড করতে চলে গেছিলাম। এই যে আমাদের দেখুন এখানে কিন্তু এই মেনুগুলো নাই, যেটা ক্লায়েন্টের সাইডে আছে কিন্তু আমাদের সাইডে নাই। এইগুলো নিয়ে আসার জন্যই আমরা হচ্ছে যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করলাম অথবা ডেমো প্রোডাক্ট ক্রিয়েট করলাম। এই যে একটু সময় নিচ্ছে, আমি ভিডিওটা একটু পজ করে দিই। এগুলো আমাদের প্রোডাক্ট ইম্পোর্ট করা কমপ্লিট হয়ে গেছে। ক্লায়েন্টের সাইডে টোটাল 57টা প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করছিলাম, সেই সিএসভি ফাইলটা এখানে ইম্পোর্ট করছে এবং ইম্পোর্ট কমপ্লিট হয়েছে। এই যে 57টা প্রোডাক্ট ইম্পোর্ট হয়েছে। তো ইম্পোর্ট হওয়ার পর এখন ভিউ প্রোডাক্টে ক্লিক করলে আমরা প্রোডাক্টগুলো দেখতে পাবো। তো এগুলো হচ্ছে সেই প্রোডাক্টগুলো। হ্যাঁ, আর আমরা এই যে টেস্ট প্রোডাক্ট না, আমরা একটা ডেমো প্রোডাক্ট নামে একটা প্রোডাক্ট ক্রিয়েট করছিলাম আপনাদের দেখানোর জন্য। তো ওইভাবে আপনারা ম্যানুয়ালি প্রোডাক্টগুলো ক্রিয়েট করবেন। আর তারপরেও বুঝতে অসুবিধা হলে আমার ই-কমার্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে নেবেন। তো এখন যেটা আমরা করব, এখানে হচ্ছে মেনুটা এখানে নিয়ে আসবো, মেনুটা কাস্টমাইজ করব। তো এটা করার জন্য প্রথমে আমরা দেখি যে এখানে ক্যাটাগরিগুলো এক্সপোর্ট হয়ে এখানে ইম্পোর্ট হয়েছে কিনা। আচ্ছা, এই যে ক্যাটাগরিগুলো কিন্তু হয়ে গেছে। যখন আপনারা প্রোডাক্টগুলো এক্সপোর্ট করবেন, প্রোডাক্টগুলো এক্সপোর্ট করে ইম্পোর্ট করবেন, ক্যাটাগরিগুলো আলাদাভাবে করতে হবে না, ক্যাটাগরিগুলো সহ এক্সপোর্ট হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে ইম্পোর্ট হয়ে যাবে। তো এখন যেটা করব, আমরা এখানে আমরা মেনুটা নিয়ে আসব। তো এর জন্য অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এখান থেকে যে মেইন নেভিগেশন, এখানে কি আছে, এখানে প্রথমে আছে ফ্রুইটস, এখানে প্রোডাক্ট ক্যাটাগরিজ, এখান থেকে সিওলে ক্লিক করার পরে ফ্রুইটস, এই যে ফ্রুইটস এই কয়েকটা। তারপরে এই যে এটা আমাদের লাগবে, এই যে এখানে আছে, এই যে এটা। তারপর আরেকটা আছে ভেজিটেবল, এটাও নিয়ে নেই আমরা। এই যে ভেজিটেবল, সবগুলো নিয়ে অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। অ্যাড টু মেনুতে ক্লিক করার পরে এখন যদি আমরা সেভ দিই, দেখবো যে এখানে যেভাবে আমরা চেয়েছিলাম ওইভাবে আসলে কিছুই আসে নাই। এই যে আমরা যদি সাইটটা ভিউ করি, এই যে দেখেন কিভাবে আসছে।
তো আমরা তো এইভাবে চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম এখানে হোভার করার পরে সাব মেনু আকারে আসবে। এই হোভার করার পরে সাব মেনু আকারে আসার জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে কনজারভেট ফুড, এটা সম্ভবত সবার শেষে ছিল, এটা দিলাম। তারপর এখানে হচ্ছে প্রথমে আছে ফ্রুইটস, সাব মেনুগুলো এইভাবে দিলাম। মানে আপনার সাব মেনুগুলো ড্র্যাগ করে ডান পাশে একটু দিলেই এটা সাব মেনু আকারে শো করবে। তারপর ভেজিটেবল আর ফ্রুইটসের এই যে এগুলো। এখন যদি আমরা সেভ দিই দেখবো যে ক্লায়েন্টের সাইড আর আমাদের সাইড অনেকটা মেল চলে আসছে। এই যে আমি এখানে রিলোড দিলাম, এই যে চলে আসছে হোম, ফ্রুটস, ভেজিটেবল, এই যে ওভার করার পরে এগুলো আসতেছে। এটা তো ক্লায়েন্টের সাইড থেকেই দেখাইলাম। আচ্ছা এখানে রিলোড দেই, এই যে হোম, ফ্রুটস, ভেজিটেবল, কনজারভেট ফুড, এই যে একদম হুবহু ক্লায়েন্টের সাইডে যেভাবে আছে ওইভাবে আমরা এখানে মেনুটাকে কাস্টমাইজ করলাম। এখন স্পেশাল অফার এটা আমরা রাখতে চাচ্ছি না, আর এখানে হচ্ছে যে আমাদের এই যে ট্র্যাক ইউর অর্ডার এটা নিয়ে আসব। তো এটা নিয়ে আসার জন্য আমাদের একটা ট্র্যাক পেজ ইম্পোর্ট হওয়ার কথা। তো আমি পেজে এখানে ফাইন্ড করি, পাওয়া যাচ্ছে না 7টা পেজ। আমি এখানে 20টা আইটেমের জায়গায় 200টা আইটেম দেই, ট্র্যাক লিখে সার্চ করলাম, এই যে ট্র্যাক অর্ডার চলে আসছে। তো ট্র্যাক অর্ডার, তো এটা হচ্ছে ট্র্যাক অর্ডার পেজের লেআউট, ঠিক আছে। তো আমাদের ট্র্যাক অর্ডার পেজটা আমি ক্লায়েন্টের জন্য যেভাবে করেছিলাম ওটা হচ্ছে এই যে দেখুন, ওটা হচ্ছে ডিজাইনটা লোড নিচ্ছে, এটা হচ্ছে এরকম। তো আমরা এরকম একটা পেজ আপাতত, আমরা যেহেতু ভিডিও রেকর্ড করতেছি, আমরা এই লিঙ্কটাই হচ্ছে আমরা এই যে এখানে দিয়ে দিব ট্র্যাক ইউর অর্ডার। ট্র্যাক ইউর অর্ডারটা এডিট করার জন্য উডমার্ট থেকে হেডার বিল্ডার, এই যে হেডার বিল্ডার, তারপরে এই যে হেডার বেস এডিট করতেছি। এই দেখুন এটা কোথায় দেখাচ্ছে, এটা দেখাচ্ছে এইখানে। আমি একটু রিলোড দিই, এটা দেখাচ্ছে এইখানে। এই যে স্পেশাল অফার এটা রিমুভ করব, এই যে এটা আর এই যে পারচেজ থিম এটা রিমুভ করে ট্র্যাক ইউর অর্ডারটা আমরা দিব, যে এখান থেকে পাচ্ছে আমরা এটাকে রিমুভ করে দিব। টোটালি এটাকে রিমুভ করে দিয়ে এখানে একটা বাটন অ্যাড করব। অ্যাড এলিমেন্টে ক্লিক করে বাটন, এই যে বাটন ক্লিক করে বাটনের লিঙ্ক দিব এই যে এটা, আর এখানে হচ্ছে যে টাইটেল দিব ট্র্যাক ইউর অর্ডার। সেভ যদি দিই, দেওয়ার পরে রিলোড দিলাম, এই যে ট্র্যাক ইউর অর্ডার চলে এসছে। তো এই বাটনটার সিএসএসটা পাইতেছে না, আর সিএসএস আমার এখানে ক্লায়েন্টের এই প্রজেক্টটাতে আমার ক্লায়েন্টের চাহিদা মতো অনেক কিছু কাস্টম সিএসএস করতে হয়েছে। তো এখন ম্যানুয়ালি যদি আমরা এত কিছু কাস্টম সিএসএস করতে চাই তাহলে অনেক সময় লাগবে। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে, প্রথমে আমি বলে দিয়েছিলাম এই টিউটোরিয়ালটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে যে কোনো রকমের কাস্টম কোডিং ছাড়াই একটা মোটামুটি মানে ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারে। আসলে কোডিং স্কিপ করার কোনো ওয়ে নাই, তারপরও আপনারা যদি কোডিং ছাড়া করতে চান তাহলে ওদের যেই প্রিমিয়াম থিমগুলো অর্থাৎ পেইড থিমগুলোর যে আপনার ডিফল্ট কিছু ডেমো থাকে, সেই ডেমোগুলো ইনস্টল করে ডেমোগুলোর কন্টেন্টগুলো চেঞ্জ করে আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যদি মডিফাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোড করতেই হবে, এটার কোনো মাফ নাই। তো এখানে আমি কিছু কাস্টম সিএসএস ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে নিয়ে আসি। এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটের চাইল্ড থিম থেকে আমি কিছু কাস্টম সিএসএস নিতেছি। এটা নিয়ে আমাদের থিমের চাইল্ড থিমে এটা দিয়ে দিব। আমাদের থিমের এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, যেখানে আইএনআর স্টুডিও ক্লিক করতে হবে। এই যে এটা হচ্ছে চাইল্ড থিম, এখানে সিএসএস গুলো দিয়ে সেভ দিলাম। তো এটার জন্য আমাদের কিছু চেঞ্জেস একটু পরে আমরা লক্ষ্য করব। এখানে চেঞ্জেসটা আপাতত দেখা যাচ্ছে না। আচ্ছা এখানে লক্ষ্য করুন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের যে ট্র্যাক ইউর অর্ডার বাটনটা কত স্বচ্ছ এবং কত সুন্দর, তাই না? কিন্তু আমাদের ওয়েবসাইটে এখানে দেখুন এটা খুব একটা ভালো লাগতেছে না। এটা চেঞ্জ করতে হবে হচ্ছে এখান থেকে, এই যে এখানে বাটনটা, এই বাটনটা থেকেই পাচ্ছে এখানে এই বাটনটার স্টাইলটা চেঞ্জ করতে হবে। এই বাটনটার স্টাইলটা চেঞ্জ করার জন্য এই যে বাটন স্টাইল থেকে এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আমরা এখানে বর্ডারে ক্লিক করে দেবো। বর্ডারে ক্লিক করে সেভে ক্লিক করে যদি এখানে
আমরা সেভ দিয়ে রিলোড দেই, তাহলে দেখবো যে এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটে যেরকম আসছিল আমাদের ওয়েবসাইটেও বাটনটা অনেকটা সুন্দর হয়েছে। আপাতত যেরকম আছে এরকমই থাক, তারপরে আমরা একটু স্টাইলগুলো চেঞ্জ করে দেখতে পারি। এখানে ডিফল্ট কিছু স্টাইল দেওয়া আছে। এই যে বাটন টাইপ দিতে হবে, এই যে বাটন শেপের এখানে রাউন্ড করে দিলাম। এই রাউন্ড করে দেওয়ার পরে সেভ হেডারে ক্লিক করে এখন যদি আমরা রিলোড দিই, এখন দেখবো যে ক্লায়েন্টের ওয়েবসাইটের বাটন আর আমাদের ওয়েবসাইটের বাটনের মধ্যে কোনো পার্থক্য নাই, যে এরকম। আর এই যে আমি রিলোড দিলাম, এই যে দেখেন এরকম, এই যে দেখুন একদম হুবহু ক্লায়েন্টের ওয়েবসাইটের মতো বাটনটা হয়ে গেছে। তো এখানে এটা এইভাবেই হেডার অংশটা কমপ্লিট হয়ে গেল। হেডার অপশন আমাদের মোটামুটি কমপ্লিট। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে যে এই যে রেভলিউশন স্লাইডারের মাধ্যমে এই স্লাইডারটা আমরা নিয়ে আসব। তবে তার আগে কিছু বিষয় বলে রাখি। একটু আগে আমরা হচ্ছে যে এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর থেকে কিছু কাস্টম সিএসএস অ্যাড করেছিলাম। এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে যদি ক্লিক করি, তাহলে এখানে কিছু কাস্টম সিএসএস আমি কপি পেস্ট করেছিলাম ক্লায়েন্টের সাইট থেকে। তো এই চাইল্ড থিমে এটা পেস্ট করছি কি জন্যে, এবং চাইল্ড থিমের বিস্তারিত বিষয়গুলো জানার জন্য আমার ওয়ার্ডপ্রেস বেসিক বাংলা টিউটোরিয়াল সিরিজের যে প্লেলিস্টটা আছে ওখানে চাইল্ড থিমের একটা ভিডিও আছে, ওটা দেখে নিলে এই চাইল্ড থিমের বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তবে আমরা চাইলে এই চাইল্ড থিমের সিএসএসগুলো কিন্তু অ্যাপিয়ারেন্স থেকে এই যে কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে এডিশনাল সিএসএস অ্যাড করা যায়, অথবা কাস্টম সিএসএসও বলে অনেকে। এই যে এখানে এডিশনাল সিএসএস এর এখানে কপি করে দিলেও কিন্তু সেম কাজ করতো। এই সিএসএস গুলো যদি কপি করে আমরা এই যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ থেকে এডিশনাল সিএসএস এর এখানে পেস্ট করে দিই কোডগুলা, তারপরেও কিন্তু সেম কাজ করবে। তো আমি যেহেতু চাইল্ড থিমে দিয়েছি এই কারণে এখানে এটা দিচ্ছি না, এই কারণে আমি এই অপশনটা ইউজ করব না, যেহেতু আমি চাইল্ড থিম ইউজ করতেছি। তো এরপরে আমরা হচ্ছে এই যে আপনার স্লাইডারটার কাজ করব। স্লাইডারটা অ্যাড করার জন্য প্রথমে আমি এখানে পিজিসি ক্লিক করলাম। এখন এখান থেকে ফ্রন্ট পেজ, এই যে ফ্রন্ট পেজটা আমি এডিট করব। এখান থেকে এই যে ব্যাকএন্ড এডিটরে ক্লিক করলাম। ব্যাকএন্ড এডিটরে ক্লিক করার পরে এই যে ডিফল্ট যেগুলো আছে আমরা কিছুই রাখবো না। এখান থেকে ডিসেবল পেজ টাইটেল দেওয়া আছে, টিকমার্ক দেওয়া আছে, আপনার টিকমার্ক দেওয়া না থাকলে টিকমার্ক দিয়ে নেবেন। আর এখানে এই যে ডিফল্ট যেগুলো আছে ডিফল্ট আমরা কিছুই রাখবো না, ডিফল্টগুলো আমরা সব কেটে দিচ্ছি। আমরা আমাদের মতো এই যে এই লেআউটটা ডিজাইন করবো, এই কারণে আমি ডিফল্টগুলো কেটে দিলাম। তো এখান থেকে আমাদের এই যে স্লাইডারটা, এটা আমরা এই সাইট থেকে এক্সপোর্ট করব। যেভাবে আমরা প্রোডাক্টগুলো ইম্পোর্ট এক্সপোর্ট করেছিলাম সেম প্রসেসে এটাও আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করব। আর ইম্পোর্ট এক্সপোর্টের বাইরে ম্যানুয়ালি কাস্টম করে আপনি কিভাবে কাস্টম স্লাইডার ডিজাইন করতে পারেন এটার উপর আমার আলাদা একটা টিউটোরিয়াল থাকবে। সেই টিউটোরিয়াল থেকে আমাদের প্লেলিস্টগুলো চেক করলে পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নেবেন। এটা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো এটা হচ্ছে এক্সপোর্ট করার জন্য আমি ক্লায়েন্টের সাইডে গেলাম, তারপর এই যে ড্যাশবোর্ড থেকে স্লাইডার রেভুলেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু সময় নেবে। এখন হচ্ছে যে এই যে এই স্লাইডারটাই কিন্তু এখানে দেখাচ্ছে, তাই না? তো এই স্লাইডারটা আমি এখানে হচ্ছে যে এই যে স্লাইডার 2, এই স্লাইডারটার নাম, এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এক্সপোর্টে ক্লিক করলে এটা এক্সপোর্টের অপশন দিবে। তো আমি অলরেডি এটা এক্সপোর্ট করে রেখেছি, জাস্ট এটা ইম্পোর্ট করব। এখন আমি ইম্পোর্ট করার জন্য এই স্লাইডার রেভুলেশনে ক্লিক করতেছি, পাশের টেবে নিলাম। তারপর এখানে ইম্পোর্ট অপশন, এই যে ম্যানুয়াল ইম্পোর্ট, এখানে ক্লিক করলাম, চুজ টু ক্লিক। তারপরে হচ্ছে এখান থেকে এই যে স্লাইডার 2 এটা চুজ করে দিলাম। তো এই যে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি এটাকে আপডেট দিচ্ছি একটু, নাহলে স্লাইডারটা আবার আপডেটেড স্লাইডারটা পাবে না। এখন এই যে রেভুলেশন স্লাইডার, এটা এখানে আগে থেকে নেওয়া আছে। এটা যদি না নেওয়া থাকে জাস্ট আমরা এই যে এটা হচ্ছে পেজ বিল্ডারের লেআউট, এটা আপাতত এখানে কিছুই দেখাচ্ছে না। আমরা এই যে অ্যাড এলিমেন্টে ক্লিক করব। অ্যাড এলিমেন্টে ক্লিক করার পরে রোতে ক্লিক করব। রো যা আছে ডিফল্টেই থাক, এগুলো আমরা স্টেজ রো এগুলো যাচ্ছে না, আমি ডিফল্টেই চাচ্ছি। ডিফল্টটা রাখলে এরকমভাবে দুই পাশে একটু ফাঁকা দেখা যাবে, এটা হচ্ছে ডিফল্ট। আপনি যদি চান দুই পাশে কাভার হয়ে যাবে, তাহলে হচ্ছে যে স্টেজ রো অ্যান্ড কন্টেন্ট এটা দিতে পারেন। এই যে স্টেজ রো অ্যান্ড কন্টেন্ট, নো প্যাডিং, এগুলো দিতে পারেন। তো এখানে এখন আমি স্লাইডারটা অ্যাড করার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে স্লাইডার লিখে সার্চ করব।
এই যে স্লাইডার রেগুলেশন 6 এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এই স্লাইডারটা একটু আগে আমরা ইম্পোর্ট করেছি, এখানে প্লাস বাটনে ক্লিক করে এটা দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন প্রিভিউ দেখি, এই যে দেখুন স্লাইডারটি কিন্তু চলে এসছে। তো তারপরে কোন বিষয়টা আছে, তারপরে আছে এই যে প্রোডাক্টের গ্রিড বা ক্যারোসেল। তো এটা এখন আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এই যে শুরু থেকে স্লাইডার পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ফ্রুটস, ঠিক আছে, এই সেকশন টাইটেল এটা অ্যাড করব, তারপরে এখানে প্রোডাক্টগুলো দেখাবো, এটা হচ্ছে গ্রিড বা ক্যারোসেল আকারে দেখাবো। তো এটা করার জন্য প্রথমে আমরা টাইটেলটা নিব। এই টাইটেলটা নেওয়ার জন্য আমি এখানে প্লাস সাইনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাড রোয়ে ক্লিক করার পরে এখানে এই দেখুন এখানে মাঝখানে একটু ফাঁকা আছে, এই ফাঁকাটা নেওয়ার জন্য এই অ্যাড বাটনে ক্লিক করে আমি, আচ্ছা এইখানে ক্লিক করে আমি এমটি স্পেস, খালি স্পেস নিয়ে কিছু, এই যে এমটি স্পেস, এটা একটু লোড নিচ্ছে, তার মাঝে এই যে এমটি স্পেস বলতে এই যে এখানে হালকা একটু ফাঁকা আছে, এখানে কয় পিক্সেল আমরা ফাঁকা যাচ্ছি এখানে ওই পিক্সেলটা বলে দেওয়া যাবে। আচ্ছা, এখানে ডিফল্টভাবে 32 পিক্সেল আছে, এখানে দেখা যাচ্ছে, আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন, আমি ডিফল্টেই রাখলাম এই যে 32 পিক্সেল। তো তারপরে আমি এখন এখানে এই যে প্রোডাক্টের টাইটেল, এই যে গ্রিড বা ক্যারোসেলের উপরে যে টাইটেল সেকশন টাইটেলটা আছে এটা অ্যাড করব। এটা অ্যাড করার জন্য প্লাস সাইনে ক্লিক করলাম, তারপর এখানে লিখব সেকশন টাইটেল। এই যে সেকশন টাইটেলে ক্লিক করার পরে এখানে আমি টাইটেলটা দিব, টাইটেল হচ্ছে ফ্রুইটস। আর এখানে আরেকটা বিষয় আছে, এখানে একটা শর্ট ডিসক্রিপশন থাকবে, শর্ট ডিসক্রিপশনেরটা আমি এই যে টেক্সটের এখানে দিয়ে দিব। বাই ডিফল্ট যা আছে তাই রাখলাম, বাকি সেটিংসগুলো। এখন হচ্ছে এখানে আরেকটা বিষয় অ্যাড করতে হবে, সেটা হইতেছে এই যে গ্রিড বা ক্যারোসেল, বারবার বলতেছি, এই যে এখানে এখন লিখব প্রোডাক্ট যদি লিখি, এই যে এখানে প্রোডাক্ট গ্রিড অর ক্যারোসেল, এই উইজেটটা সিলেক্ট করব। তারপর এখানে ডেটা সোর্স, অর্থাৎ এই যে প্রোডাক্টগুলো আসবে, প্রোডাক্টগুলো পাবে, এই প্রোডাক্টগুলো আমরা কোথা থেকে পাওয়াবো, এই প্রোডাক্টগুলো আসবে কোথা থেকে, ওইটা এখানে সিলেক্ট করে দিতে হবে। ডেটা সোর্স হচ্ছে অল প্রোডাক্ট থেকে আসবে। ক্যাটাগরি অর ট্যাগ, এখানে কোন ক্যাটাগরির প্রোডাক্ট দেখাবে, আমরা ফ্রুটস ক্যাটাগরির প্রোডাক্ট দেখাতে যাচ্ছি, এই কারণে এখানে লিখলাম এই যে ফ্রুট সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে গ্রিড আকারে দেখাবে না ক্যারোসেল আকারে দেখাবে, এখানে যেটা আছে এটাকে বলা হয় ক্যারোসেল, এই ক্যারোসেল আকারে দেখাবো, এই জন্য এখানে ক্যারোসেল সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে কয়টা প্রোডাক্ট এক লাইনে দেখা যাবে, এখানে 3 2 5টা আছে এখানে, তো আমি এখানে এই যে 5টা প্রোডাক্ট এক লাইনে দেখা যাবে, এটা সিলেক্ট করে দিলাম। এটা বাই ডিফল্ট ইএসসি থাকবে। আর স্লাইডের অটো প্লে, এটা ইয়েস করে দিলাম। অটো প্লে হলে হবে কি, কিছু সময় পর দেখবেন যে এটা অটোমেটিকভাবে যাওয়া আসা করবে। আপনি যদি এই সাইটটাতে একাধারে অনেক সময় এইভাবে রাখেন তাহলে দেখবেন যে অটোমেটিক এটা এইভাবে যাবে, এটাই হচ্ছে অটো প্লে। অথবা বাই ডিফল্ট এখানে ক্লিক করেও প্রোডাক্টগুলো আপনি দেখতে পারেন। তো এখানে স্লাইডার স্পিড, এই যে এটা হচ্ছে যে কত স্পিডে যাবে, কত সময় পর পর এই যে স্লাইডারটা অটো প্লে হবে, এইটা এখান থেকে বলে দেওয়া যায়। অর্থাৎ এখানে 5000 মানে হচ্ছে 5 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড পর পর স্লাইডারটা এইভাবে অটো প্লে হবে, আর বাই ডিফল্ট এখানে যা আছে তাই থাকে। এখানে আইটেম পার পেজ, এখানে আইটেম কতগুলো আইটেম দেখাইতে চান, এখানে দেখা যাচ্ছে অনেকগুলা। তো আইটেম আমরা তো এখানে গুনাবো না, এখানে আমি আইডিয়া দিয়ে দিলাম, এখানে ফ্রুটসের 200টা প্রোডাক্ট আছে, 200টা প্রোডাক্ট দেখাবে। তারপর এখানে ডিজাইন, অর্থাৎ এইখানে যে দেখাচ্ছে এখানে এই ডিজাইনটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে বাই ডিফল্ট যদি আমরা এটা রাখি তাহলে দেখবেন যে এরকমভাবে দেখাচ্ছে না। আমরা একটু প্রিভিউ করে দেখি, এই যে দেখেন এখানে অ্যাড টু কার্ড অপশনটা আসতেছে না, এই যে এখানে অ্যাড টু কার্ড অপশনটা আছে। তো এই ডিজাইনটা সিলেক্ট করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ডিজাইন থেকে ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড বাটন, এই যে স্ট্যান্ডার্ড বাটনে ক্লিক করে এখন যদি প্রিভিউ দিই তাহলে দেখব যে হুবহু আমাদের এইখানে যেরকম দেখাচ্ছে এখানেও এরকম দেখাচ্ছে। তো এই মুদ্রাটা, এই যে আইকনটা, মুদ্রার আইকনটা, টাকার আইকন অথবা ডলারের আইকন অথবা এই যে ইউরোর আইকন, এই যে মুদ্রার যে আইকনগুলো থাকে আইকনগুলো এখানে আলাদা দেখাচ্ছে। দেখুন এখানে ইউরোর আইকন আছে, এখানে সম্ভবত এটা পাউন্ডের আইকন। তো এগুলো আমরা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দেওয়ার আগে এটা আপডেট করে দিই। এই যে আমরা হচ্ছে যে মুদ্রার আইকনটা চেঞ্জ করে নিয়ে আসি। এটার জন্য উকমার্স থেকে সেটিং,
সেটিংসে ক্লিক করার পরে এই যে পাউন্ড সিলেক্ট করা আছে, আমি এখান থেকে ইউরো লিখব। এই যে ইউরোটা সিলেক্ট করে দিলাম, কারণ ক্লায়েন্টের সাইডের মুদ্রা হচ্ছে ইউরো। তবে কমার্সটা এখানে ফুললি সেট আপ করা নাই, জাস্ট এমনিতেই সেট আপ করা আছে খুব বেসিক সেটিং দিয়ে। তো এখানে পুরো কমার্সটার উপরেই চাইলে 5 ঘন্টার একটা টিউটোরিয়াল সিরিজ বানানো যাবে। তো আমি ভিডিওটা একটু সংক্ষেপে করার জন্য কমার্সের সব সেটিংসগুলো এখানে দেখাচ্ছি না, তবে কমার্স সম্পর্কে বিস্তারিত আমার এটা কমার্সের উপর প্লেলিস্টে থাকবে, সেখানে 20টার মতো ভিডিও থাকবে। ওই প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। কমার্স সম্পর্কে বিস্তারিত A to Z ওইখানে দেওয়া থাকবে, ওখান থেকে আপনাদের জানার দরকার হলে ওই প্লেলিস্টটা দেখে নেবেন। এখন যদি আমরা এখানে একটা রিলোড দিই, তাহলে আমাদের এই যে দেখুন পাউন্ড চেঞ্জ হয়ে ইউরো হয়ে গেছে। তো এই সেকশন, এখানে সেকশন আছে টোটাল কয়টা, ক্লায়েন্টের সাইডে 1 2 3টা। তো আমি এই সেকশনটাকে ডুপ্লিকেট করতেছি, এই যে এটাকে ডুপ্লিকেট 2 3টা ডুপ্লিকেট করলাম। এখন যদি আমরা প্রিভিউ করি, এখানে দেখতে পাবো ফ্রুইটস, ভেজিটেবল, কনজারভেট ফুড। কিন্তু প্রোডাক্ট কিন্তু একগুলাই আছে, প্রোডাক্ট তো একগুলাই থাকলে চলবে না। এখানে ক্লায়েন্টের এখানে ভেজিটেবল শাকসবজি যে মূলা টুলা দেখাচ্ছে, তারপর এখানে কনজারভেট ফুড দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে আমরা এগুলো চেঞ্জ করব। তো এখানে হচ্ছে যে এই যে ফ্রুটস দেওয়া আছে, এই কারণে সব জায়গায় এখানে ফ্রুটসগুলো দেখাচ্ছে। তো সব জায়গায় আমরা ফ্রুটস দেখাবো না, এখানে ভেজিটেবল দেখাবো। এই যে ভেজিটেবল সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে কনজারভেট ফুড সিওএন লিখলাম, চলে আসবে। এই যে কনজারভেট ফুড সিলেক্ট করে সেভ চেঞ্জেসে দিলাম, দেওয়ার পরে এখন আমি আপডেট দিলাম। আপডেটে ক্লিক করার পরে এটা হচ্ছে ক্লায়েন্টের সাইট, এটা হচ্ছে আমাদের সাইট। এটা আমি রিলোড দিলাম। রিলোড দিয়ে দেখেন তো আপনি চিনতে পারেন কিনা কোনটা ক্লায়েন্টের সাইট কোনটা আমাদের সাইট। একদম হুবহু সেম, আমরা সেম সাইট ডেভেলপ করে ফেলছি। তো এখন হচ্ছে যে আমরা এই ফুটার সেকশনটা নিয়ে কাজ করব। আচ্ছা, আমাদের এই ফুটার অংশটার এই কন্টেন্টগুলো চেঞ্জ করার জন্য অথবা স্টাইলগুলো চেঞ্জ করার জন্য সর্বপ্রথমে আমাদের থিম থেকে এই যে থিমের যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডটা থেকে ক্লিক করতে হবে থিম সেটিংস থেকে এখানে একটা ফুটার অপশন পাবেন। ফুটার এই যে ফুটার, এখানে ফুটারে ক্লিক করার পরে এটা বাই ডিফল্ট যা আছে এখানে ফুটার অন থাকবে। তারপরে এটা 4 কলাম করে দিব। কি কারণে 4 কলাম করে দিলাম, কারণ এখানে দেখুন ক্লায়েন্টের ওয়েবসাইটে এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটে 1 2 3 4টা কলাম আছে। তো আমি এখানে 4 কলাম করে দিলাম। তারপরে হচ্ছে যে এটা অন থাকবে। স্ক্রল টু টপ হচ্ছে এখানে নিচে একটা বাটন থাকবে, ওটা ক্লিক করলে এই যে আস্তে করে ওভার করে স্ক্রল করে উপরে নিয়ে যাবে, এটার কাজ হচ্ছে ওটা। তারপরে হচ্ছে যে বাকি অপশনগুলো যেভাবে যেরকম আছে বাই ডিফল্ট ওরকমই থাক। তারপরে যে ফুটার ব্যাকগ্রাউন্ডটা আমরা দিব হোয়াইট, ঠিক আছে। এখানে 6টা F দিলে সাদা হয়ে যাবে। তারপরে হচ্ছে যে কপিরাইট লেআউট 2 কলাম। কপিরাইট লেআউট হচ্ছে এই যে এটা হচ্ছে কপিরাইট লেআউট। হ্যাঁ, এটা কপিরাইট লেআউট, এটা হচ্ছে 2 কলাম। এটা 2 কলাম করে দিলাম। তারপরে হচ্ছে এখানে কিছু CSS আছে, এটার কারণে এরকম আসতেছে এইগুলা। তো এখানে যেটা এটা কপিরাইট টেক্সট, এটা হচ্ছে এই যে এই নিচের এই অংশটার জন্য, এটা হচ্ছে এই অংশটা। তো এই অংশটা নিয়ে আসার জন্য আমি হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটে যাচ্ছি। এখান থেকে এই যে এটা কপি করলাম, কপি করে হচ্ছে এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে এইটা নিয়ে আসবো আমরা। এটা নিয়ে আসার জন্য ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে এটা কপি করে দিলাম। কিন্তু এখানে ছোট একটা বিষয় আছে, সেটা আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। এই যে দেখুন এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা, এখন ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা মানে ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আমাদের যে এখানে ইমেজটা আছে এই ইমেজটা পাবে ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে। কিন্তু আপনার ওয়েবসাইটে তো ক্লায়েন্টের ওয়েবসাইট এর উপর ভরসা করে রাখতে পারবেন না, কারণ যে কোনো সময় যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে এই ইমেজটা ডিলিট করে দেওয়া হয়, যে ইমেজটা ডিলিট করে দেওয়া হয়, তখন কিন্তু এই ইমেজটা আর এখানে পাবে না, তখন ইমেজটা এখানে পাবে না। এই কারণে আমরা যেটা করব, এই ইমেজটা ডাউনলোড করব। কোথায়, যে আমি এখানে লোগোর এখানে রাখতেছি, ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমি এটা এই যে মিডিয়া থেকে অ্যাড করব, এই যে অ্যাড নিউ, তারপরে যে এটা ডাউনলোড করলাম।
সরি ডাউনলোড করে আপলোড করলাম। আপলোড হয়েছে? আচ্ছা, এই যে আপলোড হয়ে গেছে। আপলোড, এই যে আপলোড হওয়ার পরে এই ইমেজটার উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে এই যে কপি ইউআরএল এ ক্লিক করতে হবে। কপি ইউআরএল এ ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাইতেছেন ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল, এখানে জাস্ট আপনার ওয়েবসাইটের ইউআরএলটা ওই যে কপি করে নিয়ে আসলাম, ওটা পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন। সেমভাবে এখানে একটা বিষয়, হ্যাঁ না, আরেকটা বিষয় দেখবো। এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক আছে, এখানে আপনার ওয়েবসাইটের হোম পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। তাহলে আমরা দেখবো এখন যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে এই ফটোটা তারা ডিলিটও করে, তারপরেও কিন্তু এই ফটোটা পাবে, কারণ এটা এখন আমাদের সাইট থেকে লোড নিচ্ছে। আমরা আপলোড করলাম আমাদের সাইটে। তারপরে এখানে দেখুন ফুটার টপ অংশটাতে এই বিষয়গুলো আছে। এখন আমরা এইগুলো অ্যাড করব। তো এইগুলো অ্যাড করার জন্য সর্বপ্রথমে আমাদের এই যে থিম সেটিংস, এখান থেকে এই যে অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যেতে হবে। উইজেটে তারপর এই যে ফুটারের এই যে দেখুন ফুটার কলাম 1 2 3 4 এরকম ভাবে দেখা যাচ্ছে। এখন এইখানে ক্লিক করলে এই যে এইগুলা হচ্ছে এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা পাইতেছে এইখান থেকে পাইতেছে, এই যে এখান থেকে পাইতেছে এই জিনিসটা। তো আমরা যেটা চাইতেছি সেটা হইতেছে যে এই যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে ছিল এইরকম, আমি পুরো জিনিসটা যাচ্ছে এইরকম। তো এখন যেটা আমরা করব, আমি কপি করে নিয়ে আসি। এই যে আমি জাস্ট কপি করলাম, কপি করে আমাদের এখানে দিলাম, দিয়ে দেখি যে পাইতেছে কিনা ঠিকঠাক মতো। এই যে এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটের এটা, আর এটা দেখি আমাদের এখানে কেমন দেখায়, পাইতেছে কিনা। এই দেখুন হুবহু পেয়ে গেছে। আর এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, এই যে দেখুন minimarche.fr। আর এটা হচ্ছে এই যে আমাদের ওয়েবসাইট, এই যে এটা হুবহু পেয়ে গেছে। সেমভাবে এই যে এই ইমেজটা, এটা যদি আমরা ইন্সপেক্ট করলে দেখবো এই যে মিনিমার্সে ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে পাচ্ছে। আপনারা, আমি যদি একটু বড় করলে দেখতে পাবেন এই যে মিনিমার্সে এই যে ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে পাচ্ছে। তো ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে এই লোগোটা যদি ডিলিট করে দেওয়া হয় তাহলে কিন্তু এইখানে আর এই লোগোটা পাবে না। সেমভাবে আমরা যেটা করব, মিডিয়া লাইব্রেরি থেকে এই যে আমরা লোগো আপলোড করেছিলাম, এই যে লোগো পেয়েছে, এই যে লোগোর ইউআরএলটা, এখানে লোগোটার উপরে ক্লিক করে এই ইন্টারফেসটা আসবে। তারপরে ক্লিক ইউআরএল না, কপি ইউআরএল ক্লিক করার পরে এই যে এইখানে এই যে এটা হচ্ছে সেই ইউআরএলটা, এটা কপি করে পেস্ট করে দিবেন। ডান। এখন যদি আমরা রিলোড দিলে দেখবো যে এখানে মিনিমার্সে ক্লায়েন্টের সাইট থেকে চলে গিয়ে আমাদের সাইট থেকে পাচ্ছে। এখন এই যে দেখুন localhost/ecommerce, আগে কিন্তু এটা হচ্ছে ক্লায়েন্টের সাইট থেকে পাইছিল, minimarche.fr থেকে পাইছিল, এই সাইটটা থেকে পাইছিল। এখন পাইতেছে আমাদের এই যে লোকাল হোস্ট থেকে পাইতেছে, এই যে এই সাইটটা থেকে পাইতেছে। এটা গেল হচ্ছে প্রথমের অংশটা। এখন হচ্ছে এই তিনটার কন্টেন্টগুলো আমরা চেঞ্জ করার জন্য এই যে ফুটার কলাম 1 ফুটার কলাম 2, এই 2টা হচ্ছে এই যে এটা। তো এখানে দেখুন আছে কি, এখানে আছে রিসেন্ট পোস্ট। তো আমরা রিসেন্ট পোস্ট আমার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিব। তারপরে হইতেছে আওয়ার স্টোরিজ, আমি প্রথমে দেখে নিই কোনটাতে কি আছে, টেক্সট। আচ্ছা এটা, তো এখানে আমরা যেটা নিয়ে আসবো এই যে টেক্সট, এটাকে এখানে এনে ছেড়ে দিলাম। অথবা আপনারা চাইলে এটা টেক্সট না নিয়ে আসে কাস্টম এইচটিএমএলও নিয়ে আসতে পারেন। কাস্টম এইচটিএমএল, এই যে কাস্টম এইচটিএমএল, এই যে আমি এখানে কাস্টম এইচটিএমএল নিয়ে আসলাম। তারপরে এখানে আমি দ্রুত করার জন্য এই সেম নিয়মে কপি পেস্ট করে দিচ্ছি। এখানে ক্যাটাগরিজ, এখানে হচ্ছে ক্যাটাগরিজ, তারপরে এখানে এই যে এটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। আপনি আপনাদের ওয়েবসাইটে এই যে লিঙ্কগুলো এগুলো এডিট করে দিবেন। তারপরে আমি তৃতীয়টাতে যাচ্ছি, এই যে ইউজফুল লিঙ্ক, আমি তৃতীয়টা ইউজফুল লিঙ্ক। তারপরে হচ্ছে এই কন্টেন্টটা কপি করলাম। তারপরে চতুর্থ হচ্ছে এটা কুইক লিঙ্ক। আমি হচ্ছে এখানে
কুইক লিঙ্ক দিয়ে দিলাম, তারপরে এটা কন্টেন্টটা কপি করে দিলাম। আপনি এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলো দিবেন, ঠিক আছে? আপনার ওয়েবসাইটের হোম পেজের লিঙ্ক দিবেন, সব পেজের লিঙ্ক দিবেন, কার্ট পেজের লিঙ্ক দিবেন, আপনারটা দিবেন। তারপর সব কয়টা আমি সেভ করে দিতেছি। এখন যদি আমরা রিলোড দিই দেখবো যে এগুলো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য যে ওয়েবসাইট করেছি সেটা, আর এটা হচ্ছে আমি যেটা করলাম সেটা। এই ওয়েবসাইটে পুরোপুরি লোড নোক। এখন দেখুন এই যে এই ওয়েবসাইটটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেন, আর এটা ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখলেন। এখন আমি এই যে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম এটা দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আপনি বলতে পারবেন যে কোনটা ক্লায়েন্টের ওয়েবসাইট, কোনটা হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম লোকাল হোস্টে, কোনটা আমাদের ওয়েবসাইট? আমরা কিন্তু ইন্টারফেস দেখে বলতে পারবো না। আমরা এই যে ওয়েবসাইটের ইউআরএলটা, ওয়েবসাইটের লিঙ্কটা যদি দেখি তাহলে বুঝতে পারতেছি এটা ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা আমাদের ওয়েবসাইট। দুইটাই 100% হুবহু সেম করে ফেলছি আমরা। তো এখন আরও কিছু সামান্য কিছু কাজ বাকি আছে, ওইগুলো আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখুন, এই যে এখানে ক্লিক করার পরে এখানে দেখুন যে একটা ফেসবুক পেজে মেসেজ করার অপশন আসতেছে, অথবা ফেসবুক পেজে লাইক দেওয়ার অপশন আসতেছে। এখানে লগ ইন করলে মেসেজ দেওয়া যাবে। তো সেম অপশনটা আমাদের এখানে নাই। আমরা আমাদের সাইটে এটা নিয়ে আসবো। নিয়ে আসার জন্য এটা একটা পেইড প্লাগইন দিয়ে করা। আমি বলেছিলাম আমরা বেশ কিছু পেইড এবং ফ্রি থিম এবং প্লাগইন ইউজ করব। তো আমি এখানে এই প্লাগইন থেকে অ্যাড নিয়ে ক্লিক করলাম। তারপরে এই যে আপলোড প্লাগইন, এখান থেকে প্লাগইনের ফাইলটা চিনিয়ে দিব। প্লাগইনটা আছে আমার কোথায়, এই যে এখানে আপডেটেড থিমস এন্ড প্লাগইন। এই যে ফেসবুক মেসেঞ্জার, এটা সিলেক্ট করে দিলাম। আপলোডিং ইনস্টল নাও ক্লিক করলাম, ইনস্টল হচ্ছে। অ্যাক্টিভেট প্লাগইন অ্যাক্টিভ করে দিলাম। এই প্লাগইনের উপর আলাদা একটা টিউটোরিয়াল থাকবে আমার, ওটার লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ওটা দেখে নিতে পারেন। আমি সংক্ষেপে শুধু এই যে এইটা দেখাচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যখন অ্যাড টু কার্টে ক্লিক করতেছি, ভিউ কার্ট, এটার ইন্টারফেসটা হচ্ছে এরকম। আমি যদি এখানে অ্যাড টু কার্টে ক্লিক করি, এটা হচ্ছে ক্লায়েন্টের সাইটটা, এটা আসতেছে এইরকমভাবে। তো এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন সেটিংস অপশন থেকে। এই যে থিমস সেটিং, এই যে আমাদের ওয়েবসাইটে সাইটে এইভাবে আসতেছিল, আর এখানে হচ্ছে যে একটা পপ আপ দেখাচ্ছিল। তো এই অপশনগুলো একটু পরে দেখবেন, অনেক অপশন আছে, এতগুলা বলতে গেলে 5-6 ঘন্টাও শেষ করা যাবে না। তো এইগুলো একটু পরে দেখলে আপনারা বুঝতে পারবেন, অথবা বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো হেল্প করার জন্য। তো আমরা যে কাজটা দেখতেছিলাম ওখানে চলে যাই। আমরা দেখতেছিলাম, আমরা এই যে একটা সিঙ্গেল প্রোডাক্ট যদি ওপেন করি, এখানে দেখুন যে সাপোর্ট লেখাটা আছে, এবং সাপোর্টে ক্লিক করার পরে এখানে দেখুন যে লগ ইন করে মেসেজ দেওয়া যাবে। এই সেম প্রোডাক্টটা আমি এখান থেকে ওপেন করি, এটাতে ক্লিক করতেছি, যেখানে আমি মেসেজ লিখতে পারতেছি। এখানে মেসেজ লিখে আমি মেসেজ সেন্ড করে দিতে পারবো। চাইলে পেজে লাইক দিতে পারবো, অলরেডি আমার লাইক দেওয়া আছে এই পেজে, এখানে লাইকের দেখাচ্ছে। তো এটা এখন কনফিগার করব। তো এটার জন্য আমরা এই যে প্লাগইনটা ইনস্টল করলাম, এই প্লাগইনটা মেসেঞ্জার প্লাগইনটা, ফেসবুক মেসেঞ্জার, এটার সেটিংসে ক্লিক করতেছি। তো এটার সেটিংসে ক্লিক করার পর এখানে আপনার ফেসবুক পেজের ইউআরএলটা দিয়ে দিবেন। আমি এখানে আমার প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে কিছু আছে, কনফিগারেশন করার অপশন আছে প্লাগইনটা। তো এই অপশনগুলো ডিফল্ট যা আছে তাই আমি রাখতেছি। এটার উপর আলাদা টিউটোরিয়াল সিরিজ থাকবে, আমি আগেই বলেছি, তো সেটা থেকে দেখে নেবেন। তো এখন যদি আমি আমাদের এখানে রিলোড দেই, দিলে এই যে আমাদের এটা চলে আসছে, এটা দেখাচ্ছে এইখানে। এই যে এটা লোড নিতে একটু সময় নেবে, এখানে ক্লিক করলে আসলে লোড নেবে, এই যে এটার মতো। আর এটা দেখাচ্ছে নিচে, এটা যদি আপনি এই যে নিচে এটার মতো দেখাইতে চান, তাহলে জাস্ট এখানে ভার্টিক্যাল,
এই যে এখানে রিলোড দিচ্ছি আমি, এই দেখুন এটা নিচে চলে আসছে। এখানে 502 দিয়ে দিছি, এখানে আমি 300 রাখলাম। এই 300 দেওয়ার পরে সেই চেঞ্জে ক্লিক করার পরে যদি রিলোড দিই, এই যে 500 জায়গায় একটু উপরে উঠে গেছে, এটা 300 দেওয়ার কারণে। এটা হচ্ছে আপনার ভার্টিক্যালি আপনি এই যে টপ থেকে কত নিচে দেখাইতে চান, অর্থাৎ এই ভার্টিক্যালি এটা এই টপ থেকে কত নিচে দেখাইতে চান। এখানে ক্লিক করে এখন আপনার কাস্টমাররা আপনাকে মেসেজ দিলে সরাসরি আপনার ফেসবুক পেজে চলে যাবে। আর আরেকটা বিষয়, আমরা যদি একটা সিঙ্গেল প্রোডাক্ট ওপেন করি, এখানে যেমন দেখুন সাপোর্ট লেখাটার উপরে ক্লিক করলে এখানে মেসেজ দেওয়া যাবে। তো এখানে হচ্ছে সাপোর্ট লেখাটার উপরে ক্লিক করে মেসেজ দেওয়া যাবে। তো এখানে এটা উপরে দেখাচ্ছে, এটা একটু কনফিগার করে নিতে হবে আমাদের। এটার জন্য এই যে ইকমার্সে ক্লিক করলাম, এই যে এটা সিলেক্ট করে দিলাম, আফটার বাটন একটু কাট। এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখুন এখানে চলে আসছে। এখন এটা আর এই যে এটা, এই যে সাপোর্ট কম্পেয়ার অ্যাড টু উইশ লিস্ট, এই যে সাপোর্ট কম্পেয়ার অ্যাড টু উইশ লিস্ট একদম হুবহু আমরা সেম করে ফেলছি, কিন্তু জাস্ট এখানে প্রোডাক্টের ইমেজটা আলাদা। ওই প্রোডাক্টটা ওপেন করলে একদম সেম দেখা যাবে। তো এইগুলো ব্যাপার। আর ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কোনো কিছু আমরা অর্ডার না করে আমাদের এদের ওয়েবসাইট থেকে অর্ডার করলে এদের কাছে মেল চলে যাবে। তো আমরা আমাদের ওয়েবসাইট থেকে কিছু একটা অর্ডার করার চেষ্টা করি। আমি এটার উপরে একটু গাড়ি ক্লিক করলাম, এই যে এটা আমি আগেই বলেছি, এটা আপনি চাইলে এই যে এখানে সেটিংস থেকে থিম সেটিংস থেকে এই যে এই অপশনগুলো থেকে চেঞ্জ করে নিতে পারেন। একটু দেখলেই অপশনগুলো পড়লেই বুঝতে পারবেন কোনটার কাজ কি, এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো আপাতত এইভাবেই থাকলো, আমি চেক আউটে ক্লিক করলাম। তবে এখান থেকে আমরা অর্ডার করতে পারবো, এই যে এটা ফর্মটা পূরণ করে প্লেস অর্ডারে ক্লিক করলে আমরা অর্ডার করতে পারবো। কিন্তু আমরা ইকমার্সটা যেহেতু পুরোপুরি কনফিগার করি নাই, এই কারণে আমরা অর্ডারটা করতেছি না, কারণ কিছু এরর দেখাতে পারে। অলরেডি এখানে এরর দেখাচ্ছে কারণ আমরা ইকমার্সটা ঠিকভাবে সেট আপ করি নাই। তো ইকমার্সের উপর আলাদা আমার একটা টিউটোরিয়াল সিরিজের লিঙ্ক, একটা প্লেলিস্টের ইকমার্সের উপর একটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব। ওটা দেখে দেখে ইকমার্সটা যদি আপনারা পুরোপুরি সেট আপ দিয়ে দেন, তাহলে আপনার এই ওয়েবসাইটের কাজ পুরোপুরি কমপ্লিট। অলরেডি 1 ঘন্টার বেশি হয়ে গেছে, আজকে আর বেশি বড় করতেছি না। ভালো থাকবেন সবাই। আর আরেকটা বিষয় বলার কথা ছিল, সেটা হচ্ছে যে আপনাদেরকে ফ্রিতেই আমার পেইড থিমগুলো দিয়ে দেওয়ার কথা। এটা কিভাবে কালেক্ট করবেন সেই ব্যাপারে। তো এটা হচ্ছে যে এই ভিডিওটা আপলোড করার পরে আপনারা হচ্ছে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করে আপনি শেয়ারটা অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ায় পাবলিক শেয়ার করতে হবে। পাবলিক শেয়ার করে ওই লিঙ্কটা আমি একটা আপনার হচ্ছে যে এর লিঙ্ক দিয়ে দিব, একটা শিটের লিঙ্ক দিয়ে, গুগল শিট একটা দিয়ে দিব। গুগল শিটে আপনার যে শেয়ার করছেন আপনার সোশ্যাল মিডিয়ায়, সেটার প্রাইভেসি পাবলিক করে দিয়ে আপনি ওই লিঙ্কটা, শেয়ারের পোস্টার লিঙ্কটা ওখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমি নির্ধারিত সময়ে, আমি কালকে ভিডিওটা আপলোড করব, তো আজকে 21 তারিখ 22 তারিখ, আমি এই মাসের শেষের দিকে সবাইকে পেইড থিমটা এবং প্লাগইনটা দিয়ে দিব, যারা হচ্ছে পাবলিকলি শেয়ার করবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ।